উঠে গাড়ি পার্টি থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। গাড়িতে আগ থেকেই আয়ান বসা ছিল। আয়নও পার্টি থেকে বেরিয়ে এসে গাড়ির মধ্যে উঠে বসেছে। মায়া গাড়িতে উঠে আয়নকে দেখতে পেয়ে রাগে আয়নের শার্টের কলার টেনে ধরে চোখের পানি ফেলতে ফেলতে চেঁচিয়ে বলে, কেন তুই আমার সাথে এমনটা করলি? কারণ আপনি মিথ্যা বলেছেন সবাইকে। আমি আপনার কোনো বয়ফ্রেন্ড না, আপনার বয়ফ্রেন্ড হচ্ছে সোহান। কিন্তু আপনি আমাকে সবার সামনে বয়ফ্রেন্ড বলে মিথ্যা পরিচয় করিয়ে দিয়েছেন, তাই আমি সবার সামনে ওই রকমটা বলেছি। আসলে তুই একটা নিচু মনের মানুষ। ওইরকমটা করার আগে তুই 10 বার ভাবা উচিত ছিল। আর কি বললি আমি মিথ্যা বলেছি? শোন, আমি কোনো মিথ্যা বলিনি। আর সোহান আমার কোনো বয়ফ্রেন্ড না, সে শুধু আমার ফ্রেন্ড। মায়ের কথা শুনে ভূত দেখার মতন চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়ের মুখে আয়ন এই কথাটা শোনার জন্য কখনোই প্রস্তুত ছিল না। আয়ন পুরো নিশ্চুপ হয়ে যায়। মনে হচ্ছে যেন আয়ন কোনো টাইম জোনে আটকে গেছে, যেখানে সব কিছু এক জায়গায় বিদ্যমান হয়ে আছে। না কোনো কিছু সামনে এগোচ্ছে না পিছনে যাচ্ছে। আয়ন বড় রকমের শক খায়। কিছু সময় বিস্মিত অবস্থায় কেটে যায় আয়নের। কিছুক্ষণ পর আয়ন স্বাভাবিক হয় আর একে একে আয়নের ভিতরে প্রশ্ন জাগ্রত শুরু করে। তবে সে এখনও সাইলেন্ট। অপরদিকে মায়া আয়নকে চুপ করে থাকতে দেখে সজোরে নাড়িয়ে বলে, কিরে, কথা বলছিস না কেন এখন? স্টেজে তো আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস, কিন্তু এখন চুপ করে আছিস কেন? সোহানের কথা শুনে কি আশ্চর্য হয়েছিস নাকি? জি, আশ্চর্য তো হয়েছি। তবে আমি জানি আপনি একটু আগে যেই কথাটা বলেছেন সেটা পুরোটাই মিথ্যা। সোহান আপনার কোনো ফ্রেন্ড নয়, সে আপনার বয়ফ্রেন্ড। আপনি অযথা আমাকে গোমরা করার চেষ্টা করিয়েন না। আয়ন, আমার মাথা কিন্তু প্রচন্ড খারাপ হচ্ছে। এবার তোকে কিন্তু গলা টিপে মেরে ফেলবো বলে দিলাম। এই অসভ্য আমার কথাগুলো তোর কাছে কি কি কারণে মিথ্যা বলে মনে হচ্ছে? কারণ সেই শুরু থেকেই দেখে আসছি আপনাদের কাণ্ড কারখানা, এবং আপনি নিজেও বলেছেন সোহান আপনার বয়ফ্রেন্ড হয়। আজ এসে বলছেন সে আপনার ফ্রেন্ড। ম্যাডাম, আপনি এক মুখে কয় ধরনের কথা বলেন? আমি এক মুখে হাজার ধরনের কথা বলি, তবে সত্যি এটাই, সে আমার ফ্রেন্ড, কোনো বয়ফ্রেন্ড না। তাহলে আজ এসব কি ছিল? সোহান পার্টিতে আসলে আপনি ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিবেন এবং সেই সঙ্গে নিজেদের বিয়ের ডেট অ্যানাউন্সমেন্ট করবেন, কিন্তু কোনো কারণে সোহান না আসায় এখন কথার মোড় ঘুরল কেন? সে আমার বয়ফ্রেন্ড হলে তবেই তো পার্টিতে আসবে, কিন্তু সে তো আমার বয়ফ্রেন্ড না। আর সে এই পার্টি সম্পর্কে কোনো কিছুই জানে না। আর না তাকে আমি কিছু বলেছি। সে যদি সত্যিই আমার বয়ফ্রেন্ড হতো তাহলে সে এত সময় এই পার্টিতে থাকতো, কিন্তু সে আমার ওইরূপ কেউ লাগে না দেখেই আজ পার্টিতে আসেনি। মানে কি? সে যদি না আসার হয় তাহলে আপনি আমাকে গেটের সামনে গিয়ে সোহান আসছে কিনা সেটা দেখার জন্য পাঠিয়েছিলেন কেন? কারণ এটা একটা প্ল্যান ছিল তোকে হতাশ করার। আয়ন মায়ের কথার আগামাতা কিছুই বুঝে উঠতে না পেরে বলল, ম্যাডাম, আমি আপনার কোনো কথাই বুঝে উঠতে পারছি না। সব কিছু আমাকে বুঝিয়ে বলবেন কি? ঠিক আছে, শোন। এতদিন সোহান সম্পর্কে যা শুনেছিস সব মিথ্যা, আর যা দেখেছিস সব আমাদের সাজানোর নাটক ছিল। আর এই সব কিছু করার পেছনে কারণ ছিল তোকে কষ্ট দেওয়ার। কারণ তুই আমাকে 5 বছর আগে কষ্ট দিয়েছিস, তাই তোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছি সোহানের সাথে মিলে। তোর উপরে আমার অনেক অভিমান। আমি তোকে বিয়ে করেছি নিজের কাছে রেখে কষ্ট দেওয়ার জন্য, তবে সব কিছুর ভিড়ে আমার মন তোকে এখনো ভালোবাসে। আর আমার সাথে তোর বিয়েটা যেইভাবেই হোক না কেন, আমি জানি আমি অন্য পুরুষের সাথে মিশলে তোর কাছে খারাপ লাগে। আমি সেজন্য ওর সাথে মিলে এমনটা করেছি। আর আজকে এই পার্টিতে নিজের ব্যক্তিগত সম্পর্কে জানানোটা আমার অনেক প্রয়োজন ছিল। কারণ আসাদ সাহেব আমাকে পছন্দ করেন, কিন্তু ওনাকে আমি পছন্দ করি না। তাই উনি আমাকে পছন্দ করেন এই বিষয়টা আমাকে জানানোর পর আমি বলেছিলাম আমি সিরিয়াস একটা রিলেশনে আছি, তাই আমি একজনকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেওয়াটা আবশ্যক ছিল। আমি চাইলে সোহানকে সবার সামনে বয়ফ্রেন্ড বলে পরিচয় করে দিতে পারতাম, কিন্তু কেন জানি অমনটা করে আমার মন মানছিল না। আর তাছাড়া এটা নিয়ে পরবর্তীতে সমস্যাও হতে পারে, কিন্তু তোর বিষয়টা নিয়ে আমার মনে কোনো দ্বিধা কাজ করছিল না, কারণ তোকে আমি ভালোবাসি আর তোর সাথে আমার বিয়ে হয়েছে। তার উপরে তুই আমার হাজব্যান্ড। মোট কথা সবকিছু মিলিয়ে মনের মধ্যে একটা আস্থা হচ্ছিল। সেজন্য আজ আমি তোকে এখানে এনে সবার সামনে নিজের বয়ফ্রেন্ড বলে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি, কিন্তু তুই আমার মান সম্মান এক মুহূর্তের মধ্যেই সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তার মানে এতদিন যা দেখেছি সবকিছুই সাজানো নাটক ছিল?
আর আজকে সোহানের বিষয়টা নিয়ে মিথ্যা বলার কারণ ছিল আমাকে কষ্ট দেওয়া। হুম। মায়ের কথাবার্তা শুনে আয়ন কি করবে বুঝে উঠতে পারছে না। মায়া তাই কিছু মাথায় কিছুই কাজ করছে না আয়নের। সব কিছুই আয়নের কাছে স্বপ্নের মতো লাগছে। আয়ন মায়ের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় মায়ের কাছে সোহানের ফোন আসে। মায়া আয়নের কলা ছেড়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে আয়নকে বলে, দেখ আমার কথাগুলো কতটা সত্য সেটা আরো প্রমাণ দিচ্ছি তোকে। মায়া সোহানের ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেয়। অপর পাশ থেকে সোহান মায়াকে বলে, দোস্ত কোথায় রে তুই? এই তো আছি দোস্ত, গাড়িতে। কিন্তু কেন? আরে দোস্ত, বাসা থেকে বিয়ের জন্য মেয়ে দেখছে, কিন্তু তুই তো জানিস আমি এখন বিয়ে করতে চাই না, কারণ বিয়ে করলে খাঁচার বন্দি হতে হবে। এছাড়া সব কিছু একটা লিমিটে থাকতে হবে, যেটা আমার পক্ষে অসম্ভব। আমি নিজের স্বাধীন মতো আরও কিছুদিন কাটাতে চাই, কিন্তু মা এবার অনেক জোরাজোরি শুরু করেছে। দোস্ত, তুই পারলে আমার এই বিষয়ে কোনো একটা সাহায্য কর। আচ্ছা শোন, আমি এখন গাড়িতে আছি, পরে ফ্রি কিভাবে কি করা যায় সেই বিষয় নিয়ে আলাপ করবো না তোর সাথে। আচ্ছা। মায়া ফোন কেটে দেয়। এরপর আয়নকে বলে, শুনলি তো সব কথা? এবার বিশ্বাস হয়েছে তো সে আমার বয়ফ্রেন্ড না? আয়ন কিছু না বলে মায়াকে খপ করে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে। মায়া আয়নের আচরণে কিছুটা চমকে ওঠে। সেই সঙ্গে জড়িয়ে ধরার বিষয়টা মায়েরও বেশ ভালো লাগে। কিছু সময় মায়া নিজেও আয়নের জড়িয়ে ধরার বিষয়টা উপভোগ করে। কিন্তু কিছুক্ষণ পর হুট করে মায়া জোরপূর্বক আয়ন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আয়নকে বলে, দেখ আদিক খেতে দেখিয়ে কোনো লাভ নেই। তুই সারা জীবন আমাকে অপমান করেই যাবি। 5 বছর আগে একবার করেছিলি বান্ধবীদের সামনে, আর আজ আবারও করলি আমার বিজনেস পার্টনারদের সামনে। তোর প্রতি আমার কোনো ফিলিংস নেই, সব কিছু শেষ করে দিয়েছিস তুই। মায়া, তুমি শেষ করলেও এবার আমি শুরু করব। কথার লেহাজ ঠিক কর। আমি তোর ম্যাডাম, আমাকে তুমি ডাকার সাহস কি করে হয়? সাহসের তো এখনো কিছুই দেখোনি, সবে মাত্র শুরু। আগামীতে দেখতে থাকো আরও কি কি হয়। আর তুমি আমার ওয়াইফ লাগো সম্পর্কে, তোমাকে আপনি ডাকার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, অফিসে তোমাকে তোমার যথারীতি সম্মান আমি দিব, কিন্তু অফিসের বাইরে অফিসের বাইরে তোমাকে আমি তুমি করেই ডাকবো। আয়ান, অতিরিক্ত করিস না। অতিরিক্ত করা কিন্তু ভালো না। তোর জন্য মনে যেইটুকু জায়গা ছিল সেই সব তুই নিজেই শেষ করে দিয়েছিস। তাই এবার তুই গাড়ি থেকে নাম, তোর সঙ্গে একসাথে আমি সফর করব না। আয়ন মায়ের কথা মতন চুপ করে গাড়ি থেকে নেমে যায়। তবে নামার আগে সে মায়াকে বলে, ঠিক আছে, আমিও দেখবো তুমি দুজনের পথ আলাদা করো কিভাবে। মায়া আয়নের কথার প্রতি উত্তরে আর কিছু না বলে গাড়ি টেনে চলে যায়। আর আয়ন গাড়ি থেকে নেমে যাওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে ভাবে, মায়া যতই তাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করুক, আর যতই তার উপর প্রতিশোধ নিক, আয়ন ততই মায়াকে আগলে নিবে। কারণ শুরুটা গত 5 বছর আগে আয়ন নিজেই করেছে। গত 5 বছর আগে সে মায়ের সাথে ওই রকমটা না করলে মায়া কখনোই তার সাথে এমনটা করতো না। এছাড়া আজ যেহেতু মায়া নিজেই ভালোবাসার কথা বলেছে, তাই আজ থেকে আয়ন মায়াকে নিজের করে নেওয়ার সংগ্রামে নামবে। যতই ঝড়ঝাপটা আসবে আসুক, কিন্তু মায়াকে সে অন্য কারোর হতে দিবে না। মায়াকে যেভাবে হোক সে নিজের প্রিয়তমা বানিয়ে ছাড়বে। আয়ন রাস্তায় দাঁড়িয়ে মায়াকে নিয়ে নতুন পরিকল্পনা সাজায়। এরপর একটা রিক্সা থামিয়ে সেটাতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। বাসে এসে নিজের মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। অপরদিকে মায়াও আয়নকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাড়িতে চলে যায়। রুমে দরজা আটকে বসে আছে মায়া, মাথা ভর্তি রাগ উঠে আছে। আয়ন আজকে মায়াকে সকলের সামনে যেভাবে অপমান করেছে সেটা কোনোভাবেই ভুলতে পারছে না মায়া। পরের দিন অফিসে গিয়ে চুপচাপ নিজের কেবিনে চলে যায় মায়া। অন্যদিকে কেবিনে ঢোকার আগে এক নজর হলো আয়নের দিকে তাকাই, কিন্তু আজকে কোনো প্রকার না তাকিয়ে কেবিনে চলে যায়। আয়ন নিজের ডেস্কে বসেছিল, মায়া তার দিকে না তাকিয়ে কেবিনে ঢুকে যাওয়ার বিষয়টা আয়নের কাছে কেমন যেন লাগে। আয়ন সোজা ডেস্ক থেকে উঠে মায়ের কেবিনে যায়। আয়ন মায়ের কেবিনে যাওয়াই মায়া বলে, জি বলুন, কি কারণে কেবিনে এসেছেন? আয়ন মায়ের মুখে আপনি ডাকটা শুনে চমকে ওঠে। যেই মেয়ে তাকে তুই ছাড়া কথাই বলতো না, সেই মায়া এখন আপনি বলে সম্বোধন করছে। আয়ন আশ্চর্য হয়ে মায়াকে প্রশ্ন করে, ম্যাডাম,
আপনি হঠাৎ আমাকে আপনি করে ডাকছেন যে? আপনি তো আমাকে তুই ছাড়া কথাই বলতেন না। সেই বিষয়ে আপনার না জানলেও চলবে। ম্যাডাম, না জানলে কখনোই চলবে না, আমার জানতেই হবে। আর আপনি আমাকে আপনি করে ডাকলে আমি আপনাকে তুমি করে ডাকবো। সেটা আপনার ব্যাপার, তবে আজ থেকে আপনাকে আমি আপনি বলেই ডাকবো। মায়া, এটা কেমন কথা বলছো তুমি? আমি তোমার মুখ থেকে তুই বলে ডাক শুনতে অভ্যস্ত, কিন্তু এখন হুট করেই আপনি ডাকছো। আমার কাছে না বিষয়টা কেমন যেন লাগছে। আপনার কেমন লাগছে আর কেমন লাগছে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এখন থেকে আপনি বলেই ডাকবো। আর আমি আপনাকে তুমি তুই বলে ডাকতাম অন্য কারণে। অন্য কারণটা কি মায়া? কারণ হচ্ছে আপনাকে আমি অপছন্দ করতাম। আপনার উপরে শত অভিমান দেখালেও মনে মনে আপনার জন্য ঠিকই ভালোবাসা ছিল, কিন্তু আজকের পর আপনার উপর থেকে সমস্ত ভালোবাসা শেষ হয়ে গিয়েছে। আমার ভেতরে যেটুকু ভালোবাসা ছিল আপনার জন্য সব উপরে বেরিয়ে গেছে আপনার গতকালকের আচরণের কারণে। তাই আজ থেকে আপনাকে আমি আপনি বলেই ডাকবো। এবার বলুন কি কারণে এসেছেন কেবিনে? মায়া, আসলে গতকালকের জন্য আমি সরি। আরে আয়ন সাহেব, আপনি সরি বলছেন কেন? দোষটা তো আমি করেছি। গতকাল আপনাকে না নিয়ে গেলে এবং সবার সামনে ওই রকম ভাবে পরিচয় করিয়ে না দিলে কখনোই আমাকে ওই পরিস্থিতিতে পড়তে হতো না। তাই দোষ যা করার আমিই করেছি। মায়া প্লিজ, অভিমান করো না। আসলে সোহানের বিষয়টা আমি মানতে পারছিলাম না, খুব জেলাসি হচ্ছিল নিজের ভিতরে এবং সেই সঙ্গে রাগও উঠেছিল। তাই আসলে না বুঝে ওই রকমটা করে ফেলেছি। প্লিজ তুমি আর অভিমান করে থেকো না। আয়ন সাহেব প্লিজ টপিকটা বাদ দিন। আর যা হয়েছে সেটা গতকাল চলে গিয়েছে। আমি আর ওই টপিক নিয়ে কথা বলতে চাই না। আপনার আর কোনো কাজের কথা থাকলে সেটা বলুন, না হয় নিচে ডেস্কে গিয়ে বসে থাকুন। মায়া আয়ানকে চলে যেতে বলে, কিন্তু আয়ান নাকি উল্টো মায়ের কাছে গিয়ে দাঁড়ায়। এরপর মায়াকে বলে, চেয়ার থেকে ওঠো। মানে কি? চেয়ার থেকে উঠে দাঁড়াও। আজব, চেয়ার থেকে উঠে দাঁড়াবো কোন কারণে? কারণ আমি তোমাকে দাঁড়াতে বলেছি, তাই তুমি উঠে দাঁড়াবে। মায়া আয়ানের কথা মতন চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এরপর আয়ানকে প্রশ্ন করে, দাঁড়িয়েছি। এবার বলুন কি কারণে আপনি আমাকে দাঁড়াতে বলেছেন? আয়ান মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে চেয়ারটা হাত দিয়ে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরায়। তারপরে হুট করে মায়াকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মায়া, আমি সত্যিই সরি। আমি কখনোই চাইনি তোমাকে কষ্ট দিতে, কিন্তু যা হয়েছে তার জন্য আমি সত্যি অনুতপ্ত এবং ক্ষমাও চাচ্ছি তোমার থেকে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এই যে নাও, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আগামীতে আর কখনো তোমাকে আমি কষ্ট দিব না, সব সময় এভাবে আগলে রাখবো। প্লিজ তুমি আমার উপরে আর অভিমান করে থেকো না। মায়া ক্ষণিকের জন্য থমকে যায় আয়নের আচরণে। সেই সঙ্গে মায়ের ভিতরে কেমন যেন এক ধরনের শিহরণ হচ্ছে। শ্বাস প্রশ্বাস ঘন হয়ে গিয়েছে। এক প্রকার আটকে গেছে আয়নের মায়া জালে। তবে কিছু সময় পর নিজের মনকে সামলে নিয়ে আয়নকে বলে, ছাড়ুন আমায়। আপনার ভালোবাসার দরকার নেই আমার। আপনার কাছ থেকে এই জীবনে অপমান ছাড়া আর কিছুই পাইনি। আমার আর আপনাকে চাই না। ছাড়ুন আমায়। মায়া, তোমাকে ছাড়ার উদ্দেশ্যে ধরিনি, আজীবন আগলে রাখার জন্য ধরেছি তোমাকে। আমিও তোমাকে ভালোবাসি। আগামীতে আর কখনো তোমার মান সম্মানে আঘাত লাগে এমন কোনো কাজ আমি করব না। আগামীতে না হয় করবেন না, কিন্তু গতকাল যেটা করেছেন সেটার কি হবে? আসাদ সাহেবের কোম্পানি আর আমার কোম্পানি মিলে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, যার দরুন ওনার সাথে আমার আরো বহুবার দেখা হবে। কিন্তু আমি আগামীতে আসাদ সাহেবের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারেন? না, আমার জানা নেই আমার কি করা উচিত। তবে বিশ্বাস করো, আমার তোমাকেই লাগবে আর আমার তোমাকেই চাই। কিন্তু আমি আপনাকে চাই না মানে চাই না। কাউকে প্রয়োজন নেই আমার। এবার ছাড়ুন আমায়। মায়া আয়ানকে ছেড়ে দিতে বলে, কিন্তু কে শুনে কার কথা। আয়ন মায়াকে এখনো নিজের কাছে জিম্মি করে জড়িয়ে ধরে রেখেছে। আয়ন মায়াকে না ছাড়াই মায়া নিজেই এবার জোরাজুরি করতে থাকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু মায়া যত ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করে, আয়ন ততই মায়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এমন সময় হুট করে অফিসের ম্যানেজার খালেক সাহেব কোনো একটা কারণে মায়ের কেবিনের দিকে আসে। খালেক সাহেব মায়ের কেবিনের দরজা খুলে ভিতরে ঢোকার জন্য অনুমতি নিতে যাবে,
তখনই সে দেখে আয়ন মায়াকে জোরপূর্বক জড়িয়ে ধরে আছে। খালেক সাহেব এই দৃশ্য দেখে অনুমতি ছাড়াই কেবিনের ভিতর প্রবেশ করে দুজনের কাছে চলে যায়। এরপর আয়নের থেকে মায়াকে ছাড়িয়ে নিয়ে আয়নের কলার চেপে ধরে বলতে শুরু করে। এই বেয়াদব, তোর কত বড় সাহস! তুই ম্যাডামের সাথে জোরাজোরি করিস অশ্লীলতা করার জন্য? দাঁড়া, তোর আজকে খবর আছে। এখন তোকে অফিসের সবার সামনে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে আবার অপমান করব। তারপর কোষে একটা মাইর দিব। চল তুই আমার সাথে। ম্যানেজার আয়নের কলার টেনে নিয়ে যাওয়ার জন্য এক কদম পা ফেলতেই মায়া সজোরে চেঁচি বলে ওঠে। খালেক সাহেব, এই মুহূর্তে ওর কলার থেকে হাত নামান, না হয় আপনার হাতের কবজি থেকে কেটে দু টুকরো করে ফেলবো। আপনি কোন সাহসে ওর গায়ে হাত দিয়েছেন? এত বড় আস্পর্ধা কে দিয়েছে আপনার? ম্যানেজার খালেক সাহেব মায়াকে বাঁচাতে আসলো, কিন্তু মায়া তাকে উল্টো জারি দিতে শুরু করেছে। খালেক সাহেবের মতন আয়নও থতমত খেয়ে যায় মায়ের কথাবার্তা শুনে, কারণ সে মায়াকে জোরপূর্বক জড়িয়ে ধরে রেখেছিল। মায়া তাকে এখন বাটাম দেওয়ার কথা, কিন্তু তা না করে উল্টো অফিসার ম্যানেজার খালেক সাহেবকেই বকছে। খালেক সাহেব আর আয়ন দুজনেই হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়ের কথাবার্তা সব কিছুই কেমন যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। বিশেষ করে খালেক সাহেবের বাঁচানোর কারণে তিনি উল্টো যে প্রশ্নের মুখে পড়ে যাবেন সেটা খালেক সাহেব কখনোই ভাবতে পারেনি। মায়ের প্রশ্নের প্রত্যুত্তরে কি জবাব দিবেন খালেক সাহেব সেটাও বুঝে উঠতে পারছে না। দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে খালেক সাহেব। সেই সঙ্গে মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মনে হচ্ছে যেন কেউ খালেক সাহেবের মুখে তালা লাগিয়ে দিয়েছে। বোবার মতো অদ্ভুত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে খালেক সাহেব। অপরদিকে খালেক সাহেবের কাছে কোনো উত্তর না পেয়ে মায়া খালেক সাহেবকে আরও রাগান্বিত কণ্ঠে বলেন। কি হলো? কোনো উত্তর দিচ্ছেন না কেন খালেক সাহেব? আপনি কোন সাহসে ওর কলারে হাত দিয়েছেন? উত্তর দিন। খালেক সাহেব এবার মুখ খুলে উত্তর দেয়। ম্যাডাম, আমি কেবিনের দরজা খোলা মাত্রই দেখতে পেলাম এই বেয়াদবটা জোরপূর্বক আপনাকে জড়িয়ে ধরে অশ্লীলতা করার চেষ্টা করছিল। তাই আমি ওর শার্টের কলার চেপে ধরেছি। সে আমার সাথে অশ্লীলতা করলে তা আপনার সমস্যা কি? ম্যাডাম, আমার কোনো সমস্যা নেই, তবে আপনি আমার অফিসের ম্যাডাম। আপনার বিপদ হলে এগিয়ে আসা আমার দায়িত্ব। আচ্ছা, মানলাম আপনি আমাকে বাঁচাতে এসেছেন, কিন্তু আপনাকে কে বলেছে সে আমার সাথে জোরপূর্বক অশ্লীলতা করছিল বা জোরপূর্বক আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল? ম্যাডাম, কেউ বলেনি, তবে আমি নিজেই তো দেখতে পেলাম সে আপনার সাথে অশ্লীলতা করতে চেষ্টা করছিল। তাই তো তার সাথে এমনটা করেছি। আপনার দেখার গুষ্টি মারি। সে আমার সাথে যাই করবে করুক, কিন্তু আপনার কোনো রাইট নেই ওর গায়ে হাত দেওয়ার। ম্যাডাম, আপনার কথার মানেটা আমি বুঝে উঠতে পারছি না। দোষ করলো সে, আর আমি আপনাকে বাঁচালাম, আর আমি আপনাকে বাঁচালাম। আপনি কথা শোনালে তো তাকে শোনানো উচিত, কিন্তু আপনি তা না করে উল্টো আমায় কেন কথা শোনাচ্ছেন? আমি তো কোনো দোষ করিনি ম্যাডাম, দোষ সে করেছে, আর আমি তো আপনার উপকার করেছি। খালেক সাহেব, নিজের লিমিটে থাকেন। আপনাকে কেউ বলেনি আমার উপকার করার জন্য, আর না আমি চেঁচিয়ে কারোর কাছে সাহায্য চেয়েছি। সে আমার সাথে যা ইচ্ছা হয়েছে করেছে, আর ভবিষ্যতে যা ইচ্ছা হবে তাই করবে। তার ইচ্ছে হলে সে 1000 বার আমাকে জড়িয়ে ধরবে, তার ইচ্ছে হলে সে 1000 বার আমার গায়ে হাত দিবে, তার ইচ্ছা হলে সে 1000 বার আমার সাথে জোরাজোরি করবে, তার ইচ্ছা হলে সে 1000 বার আমার সাথে অসভ্যতা করবে। মোট কথা, তার যা ইচ্ছা হবে সে আমার সাথে তাই করবে। কিন্তু আপনার তো কোনো অধিকার নেই তার ইচ্ছার মাঝে এসে বাধা হয়ে দাঁড়ানোর, কারণ হি ইজ মাই হাজব্যান্ড। তার পুরোপুরি অধিকার আছে আমার গায়ে স্পর্শ করার, কিন্তু আপনি কোন অধিকারে আকাশের শার্টের কলার চেপে ধরেছেন, তাও আবার আমার চোখের সামনে? খালেক সাহেব মায়ের কথা শুনে পুরো আবুল হয়ে যায়। মায়ের কথা শুনে প্রথমে অবাক হয়েছে, তার চাইতে 3 গুণ বেশি অবাক হয়েছে বর্তমানে মায়ের মুখে আয়নের সম্পর্কে জানতে পেরে।
অফিসের একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট বা নিম্নমানের কর্মচারী যে অফিসে ম্যাডামের স্বামী হতে পারে সেই বিষয়ে খালেক সাহেবের আগে কোনো ধারণাই ছিল না। খালেক সাহেব পুরোদমে অবাক। শ্বাস প্রশ্বাস উল্টাপাল্টাভাবে চলতে শুরু করেছে খালেক সাহেবের। বীর বাহাদুর সাজতে গিয়ে যে নিজের পায়ে কুড়াল মেরেছে সেটা খালেক সাহেবের এখন বুঝে এসেছে। চাকুরি বাঁচাতে করুণ সুরে মায়াকে বলে, ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন আমি জানতাম না আয়ান সাহেব আপনার হাজবেন্ড। ম্যাডাম আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, প্লিজ ম্যাডাম এবারের মতন আমায় ক্ষমা করে দিন। ক্ষমা আমার কাছে নয়, চাওয়ার হলে আকাশের কাছে যান। আয়ান সাহেব আমার ভুল হয়ে গেছে, আমি সত্যি জানতাম না আপনি ম্যাডামের হাজবেন্ড। আমি ভেবেছি আপনি ম্যাডামের সাথে 2 নম্বরে কিছু করার চেষ্টা করছেন, তাই না বুঝে আপনার শার্টের কলার ধরে ফেলেছি। আয়ান সাহেব আমায় এবারের মতন ক্ষমা করে দিন। আয়নের মুখে কোনো কথাবার্তা নেই। খালেক সাহেবের কথার কোনো উত্তর না দিয়ে ড্যাপ ড্যাপ করে মায়ের দিকে তাকিয়ে আছে সে। খালেক সাহেব আয়নকে গলা চেপে ধরে অপমান করায় মায়া যে রিয়াকশন করেছে তা দেখে আয়ন হুঁশজ্ঞান হারিয়ে বসেছে। মায়া আয়নের বিষয়টা বুঝতে পেরে খালেক সাহেবকে চলে যেতে বল। খালেক সাহেব এবার আর 1 সেকেন্ডও দেরি করে না, মায়ের কথা মতন কেবিন থেকে বেরিয়ে যায়। খালেক সাহেব কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর মায়া আয়নকে বলে, আপনার আবার কি হলো? আপনি আমার দিকে এমন ড্যাব ড্যাব করে তাকিয়েছেন কেন? মায়ের কথাই আয়নের হুঁশ ফিরে আসে। এত সময় আয়ন স্বাভাবিক অবস্থায় ছিল না। মায়ের প্রশ্নে আয়ন স্বাভাবিক হয়। নরম গলায় উল্টো মায়াকে প্রশ্ন করে, তুমি তো আমার উপরে প্রচণ্ড রেগেছিলা, একটু আগেই বললা আমাকে তোমার চাই না, আমাকে তোমার আর দরকার নাই, কিন্তু তুমি হুট করেই স্বামী ভক্ত হয়ে গেলা কি করে? যেই না খালেক সাহেব আমার কলার চেপে ধরেছে তখনই তুমি রেগে মেগে ফায়ার হয়ে গেলা। কাহিনী কি মায়া? কাহিনী কিছুই না, আর না আমি স্বামী ভক্ত। তাহলে একটু আগে আমার কারণে খালেক সাহেবের সাথে রেগে যাওয়া এবং খালেক সাহেবকে আমাদের বিষয়ে যেসব বললা সেসব ঠিক ছিল? আয়ান সাহেব আপনাকে একটা কথা বলি, আমার বলা কথাগুলো সত্যি, আর আমি সেজন্যই কথাগুলো বলেছি। তবে রেগে যাওয়ার পেছনে অন্য একটা কারণ আছে। কি কারণ মায়া? কারণ হচ্ছে আমাদের মাঝে যে সমস্যাটা হয়েছে সেটা আমাদের দুজনের ব্যক্তিগত, কিন্তু তাই বলে যে আমি আপনার মতন মানুষকে সবার সামনে অপমান করব, তা সকলের সামনে অপমানিত হতে দিব, এটা তো হতে পারে না। ব্যক্তিগত সমস্যা সেটা ব্যক্তিগতই। আমার এসব আর ভালো লাগছে না। আপনি প্লিজ নিজের কাজে গিয়ে মন দিন, তাতেই আমার কিছুটা স্বস্তি ফিল হবে। অতিরিক্ত কিছুর কোনো প্রয়োজন নেই। প্লিজ এবার আপনি যান। আয়ন মায়ের কথা শুনে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে চলে যায়। মনটা তারও ভীষণ খারাপ। চেহারা মলিন করে চেয়ারের উপর বসে শান্ত মাথায় ভাবতে থাকে কিভাবে সব কিছু আবার আগের মতো করা যায়। ভাবতে ভাবতে অনেকক্ষণ পর আয়নের মাথায় একটা বুদ্ধি আসে। আয়ন ঠিক করে বুদ্ধিটা সে কাজে খাটাবে, তবে সেটা এখন নয়, সঠিক সময়ে। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। অফিসে লাঞ্চ ব্রেক দেয়। আয়ন নিজের ডেস্কে বসে আছে আর মায়াকে নিয়ে ভাবছে কখন মায়া তাকে ডাকবে। না হয় মায়া খাওয়ার জন্য কেবিন থেকে বের হবে আর সে মায়াকে এক নজর দেখবে, কিন্তু লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে। মায়া আয়নকে ডাকে না এবং সে নিজেও কেবিন থেকে বের হয় না। আয়ন বুঝতে পারে মায়ের হয়তো মন ভীষণ খারাপ। আয়ন ডেস্ক থেকে উঠে সোজা ক্যান্টিনে চলে যায়। এরপর ক্যান্টিন থেকে নিজের টাকায় মায়ের জন্য 1 প্যাকেট খাবার কিনে কেবিনে যায়। কেবিনে গিয়ে দেখে মায়া ডেস্কের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আয়ন কেবিনে ঢুকে মায়াকে ঘুমিয়ে থাকতে দেখে খাবারের প্যাকেটটা ডেস্কের একপাশে রেখে মায়ের মাথায় আলতো করে হাত দিয়ে ডেকে বলে, মায়া লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে, আমি তোমার জন্য খাবার এনেছি, তুমি উঠে ফ্রেশ হয়ে খাবারগুলো খেয়ে নাও। মায়া ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে আয়নকে বলে, আমি কি আপনাকে বলেছি আমার জন্য খাবার আনতে? না বলনি। তাহলে কেন এনেছেন? এমনিতেই। দেখুন আমি বাচ্চা নই, আমাকে এক্সট্রা কেয়ার দেখাতে আসবেন না। অনুগ্রহ করে খাবারগুলো নিয়ে নিজেই গিলে খান। মায়ের কথাই আয়নের মন চরম খারাপ হয়, তবে আয়ন সেটা প্রকাশ করে না। মায়ের কথায় চুপ করে খাবারের প্যাকেটটা ডেস্ক থেকে উঠিয়ে নিয়ে চলে আসতে যাবে, এমন সময় পিছন থেকে মায়া আয়নকে ডেকে বলে, আচ্ছা শোনেন, খাবারগুলো যেহেতু কষ্ট করে এনেছেন তাহলে আর দ্বিতীয়বার কষ্ট করে নিয়ে যেতে হবে না। ডেস্কের উপরেই
আবার রেখে যান, আমি খেয়ে নিব নে। আর এই যে নিন খাবারের টাকা। মায়া ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে ডেস্কের উপর রাখে। আয়ান মায়ের কথা অনুযায়ী ডেস্কের উপরে খাবারটা রাখে। তবে যখন টাকা নেওয়ার পালা আসে তখন সে বলে, টাকাটা না নিলে হয় না? আয়ান সাহেব, ফ্রিতে খাওয়ার স্বভাব আমার খুব কম। তার উপর আপনার পকেটে টাকা অপচয় করে খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। টাকাটা নিন। আর আপনি দুপুরের খাবার খেয়েছেন? আয়ান মায়াকে খেয়েছে বলে মিথ্যা জবাব দেয়। সত্যিকার অর্থে সে কিছুই খায়নি। মায়ের দেওয়া টাকাটা নিয়ে সে চলে আসে। দেখতে দেখতে বিকাল হয়। অফিস ছুটি হয়ে গিয়েছে। সবাই অফিস শেষ করে যার যার মতন বাড়ি চলে যাচ্ছে। তো আয়নও অফিস ছুটি হয় চলে যায়। পরের দিন যথারীতি আয়ন অফিসে চলে আসে। অফিস শুরু হয়ে গেছে। মায়াও অফিসে চলে এসেছে। অফিস শুরু হওয়ার ঘন্টাখানিক পর মায়ের কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতেই অপর পাশে মানুষটা যা বলে তা শুনে মায়ের পুরোদমে চমকে ওঠে। মায়া বুঝে উঠতে পারছে না ফোনের অপর পাশে মানুষটাকে তার বিয়ের কথা কে বলেছে। এই বিয়ের বিষয়ে তো তেমন কেউ জানে না। সে এবং আয়ন আর তা ছাড়া বাইরে একমাত্র খালেক সাহেব জানে। মায়া আশ্চর্য হয়ে ফোনের অপর পাশের মানুষটাকে জিজ্ঞেস করে, আসাদ সাহেব, আপনাকে আমার বিয়ের কথা কে বলেছে? কে বলবে আর? আপনার হাজবেন্ড আয়ান সাহেব বলেছে। উনি গতকাল আমার কাছে এসেছিলেন। তিনি আপনার আর তেনার কথা বলেছে। এছাড়া পার্টির বিষয় নিয়ে আপনার নাকি মন ভীষণ খারাপ। দেখুন, এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই। তবে হ্যাঁ, সেদিন বিষয়টি নিয়ে আমরা অনেকই কৌতূহল হয়েছিলাম। তবে গতকাল আয়ান সাহেব আমার কৌতূহল দূর করে দিয়েছে। আপনি এ বিষয় নিয়ে একদম টেনশন করবেন না। আমরা সত্যিটা জেনে গেছি। আয়ান সাহেব আমাকে সত্যিটা জানিয়ে দিয়েছে। কি সত্যি জেনেছেন আসাদ সাহেব? আরে ওই আর কি, আপনাদের দুজনের মধ্যে নাকি সেদিন একটু রাগারাগি হয়েছিল। তাই আয়ান সাহেব সেদিন নাকি রেগে গিয়ে উল্টোপাল্টা বলেছিল। আসলে আসাদ সাহেব, আমরা বিয়ের বিষয়টা গোপন রাখবো বলে ঠিক করেছিলাম। আর কাউকে জানানো হয়নি। ভেবেছিলাম সঠিক সময় আসলে সবাইকে জানিয়ে আবার জাঁকজমকভাবে বিয়ে করব, তাই আর কি। আসাদ সাহেব ফোন কেটে দেয়। আসাদ সাহেবের সাথে কথা শেষ করে মায়া ফোন রেখে কেবিন থেকে বেরিয়ে জলদি পা চালিয়ে সোজা আয়নের কাছে চলে যায়। আয়ন মায়াকে আসতে দেখে ভয় পেয়ে যায়। চুপ করে মায়ের দিকে তাকিয়ে আছে। আয়ন অপর দিকে মায়া আয়নের কাছে এসে আয়নকে প্রশ্ন করে, আপনি গতকাল কোন সময় আসাদ সাহেবের কাছে গিয়ে আসাদ সাহেবের সাথে দেখা করেছেন? অফিস ছুটির পর। ও ভালো। তবে আপনি এই কথা কেন বলেছেন যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে? আসলে আমার জন্য তোমার সম্মান নষ্ট হয়েছে, তাই আসাদ সাহেবকে ওই কথাটা বলেছি, যাতে করে ওনারা তোমাকে ভুল না বুঝে। ও আচ্ছা, কিন্তু আপনি ওই দিনের কথাটা নিয়ে মিথ্যে কেন বলেছেন যে আপনার সাথে আমার রাগারাগি হওয়ায় আপনি ওসব বলেছিলেন? মিথ্যা বলি নাই। সেদিন তোমার সাথে আগে না হোক পরে ঠিকই রাগারাগি হয়েছে। আচ্ছা, মানলাম এটা সত্যি, কিন্তু আমি তো আপনাকে বলিনি আমার সম্মান যেটা নষ্ট করেছেন সেটা ফিরিয়ে দিন। তাহলে আপনি কেন এত সব কিছু করতে গেলেন? কারণ তোমার মুখে আমি সবসময় হাসি দেখতে চাই। তোমার মলিন চেহারা আমার একদম ভালো লাগে না। আমি গত পরশুদিনের ঘটনার পর থেকে দেখছি তোমার মনের অবস্থা ভালো নেই, আর সেটা একমাত্র হয়েছে খালি আমার কারণে। তাই আমি এত সব কিছু করেছি। আয়ান সাহেব, আপনি আমার মন খারাপ হয় মতন কাজও করবেন। আপনার সেই কাজের কারণে আমার মন খারাপ হলে আবার আপনার নিজেরও মন খারাপ লাগে। বাহ, বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। আয়ন চুপ করে থাকে। মায়ের কথা শুনে কেমন যেন লজ্জা কাজ করছে আয়নের ভিতরে। আয়ন লজ্জায় নজর সরিয়ে নেয় মায়ের দিক থেকে। সামনে দাঁড়িয়ে থাকা মায়া আয়নের ব্যাপারটা বুঝতে পেরে বলে, হয়েছে জনাব, আর লজ্জা পেতে হবে না। আমি আপনাকে লজ্জা দিতে কথাটা বলিনি, জাস্ট এমনিতেই বলেছি। তাই আর লজ্জা পেতে হবে না। এবার চলেন আমার সাথে, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। মায়ের কথা শুনে আয়ন মায়াকে জিজ্ঞেস করে, কোথায় যাব আর কি গুরুত্বপূর্ণ কাজ? সেটা গেলেই দেখতে পাবেন। এবার চলেন। আয়ন এত সময় চেয়ারে বসা ছিল। মায়ের কথা মতন উঠে দাঁড়ায়। আয়ন উঠে দাঁড়াতেই আয়নের হাত ধরে টানতে টানতে তাকে অফিসের সকল কর্মচারীদের সামনে নিয়ে যায়।
কর্মচারীরা সবাই মায়া আর আয়ানের দিকে তাকিয়ে আছে, তবে মায়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। মায়া আয়ানকে সকলের সামনে নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখানো দিন যেভাবে আয়ানের হাত পেঁচিয়ে ধরেছিল সেভাবেই আজকেও হাত পেঁচিয়ে ধরে। সবাই মায়ের কাছে রীতিমতো অবাক। মায়া সবাইকে আরো অবাক করে দিয়ে বলে, কয়েক মিনিটের জন্য কাজ বন্ধ রেখে সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আমি সেদিন আয়ানকে অহেতুক অপমান করেছিলাম। বেচারা একদিনে 7টা ফাইল কমপ্লিট করেছে। সেই 7টা ফাইলের মধ্যে একটা ফাইল ছাড়া কোথাও কোনো ভুল হয়নি তার। আর যেই ফাইলে ভুল হয়েছে সেটাও একদম অতি সামান্য ছিল, কিন্তু সেদিন আমার মাথা কোনো একটা কারণে খারাপ ছিল, যার কারণে আমার সমস্ত রাগ আমি আয়নের উপর ছেড়েছি। তাই আপনার আগামীতে আর কখনো কেউ আয়নকে নিয়ে বাঁকা চোখে তাকাবেন না, তাহলে কিন্তু আমার চাইতে ভয়ানক কেউ হবে না, বলে দিলাম। আর আরেকটা কথা, আপনারা আয়নের দিকে বাঁকা চোখে তো তাকাবেন এই না, সেই সঙ্গে আজ থেকে আয়নকে সবাই সম্মান দিয়ে কথা বলবেন, কারণ সে আমার অনেক 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 কাছের একজন মানুষ। বলতে পারেন সে আমার হৃদয়ে বসবাসকারী একজন লোক, তার সাথে আমার আত্মার সম্পর্ক। তাই সকলকে যেটা বলেছি সেটা মাথায় রাখবেন। এবার সবাই কাজে মন দিন। মায়া কর্মচারীদেরকে আয়নের বিষয়ে কিছু কথা বলে আয়নের হাত ধরে নিয়ে নিজের কেবিনের দিকে চলে যায়। আয়ন অনেকটা আশ্চর্য হয়, তবে সে কিছুই বলে না। এদিকে কর্মচারীরা মায়ের চলে যাওয়ার পর একে অপরের সাথে কানাঘুষা শুরু করে দেয়। আয়ন মায়ার কি হয়? কেন মায়া আয়নকে এত প্রায়োরিটি দিল? কেন মায়া জোর গলায় সবাইকে বলল আয়নকে সম্মান দিতে? আর কেনই বা মায়া আয়নের হাত ওইভাবে ধরেছিল? এক একজনের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে। কর্মচারীদের কানাঘোষাগুলো ম্যানেজার খালেক সাহেব শুনতে পায়। তখন খালেক সাহেব সবাইকে সতর্ক করে বলে, প্রতিটা নারীর জীবনে একজন খুব মূল্যবান মানুষ থাকে। ম্যাডামের জীবনের মূল্যবান মানুষটা হচ্ছে আয়ান সাহেব, তাই ম্যাডাম ওনাকে নিয়ে এত কিছু বলেছে। আপনারা এবার কানাঘুষা বন্ধ করে যে যার কাজে মন দিন, না হয় আপনাদের নামে গিয়ে ম্যাডামের কাছে নালিশ করে আসবো। খালেক সাহেবের কথা শুনে সবাই কানাঘুষা বন্ধ করে কাজে মন দেয়। অপরদিকে মায়া আয়নকে সঙ্গে নিয়ে নিজের কেবিনের ভিতর এসে থেকে দরজা আটকে দেয়। তারপর আয়নকে মায়ের চেয়ারের সামনে নিয়ে গিয়ে বলে, আমার চেয়ারটাতে বসো। আয়ন পুরো থতমত খেয়ে যায় মায়ের কথা শুনে, কারণ প্রথমত মায়া তাকে ভিতরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়েছে, তার উপরে এখন আবার তুমি করে বলছে। আয়ন মায়ের মতিগতি বুঝে উঠতে পারছে না কি করতে চাইছে। মায়া বেকুবের মতো চেহারা করে মায়ের দিকে তাকিয়ে আছে আয়ান। পাশ থেকে মায়া আয়নকে তার দিকে বেকুবের মতো তাকিয়ে থাকতে দেখে নিজেই আয়নকে চেয়ারে বসিয়ে দেয়। তারপর আয়নকে প্রশ্ন করে, কি হলো, অবাক হচ্ছ যে? অবাক করছো তাই অবাক হচ্ছি। শুরুতে কর্মচারীদের সামনে নিয়ে গিয়ে আমার নামে গুণগান করলে, সাথে আরও সকলকে বললে আমাকে সম্মান দিতে। এরপর এখন সঙ্গে করে কেবিনে নিয়ে এসে দরজা বন্ধ করার পাশাপাশি তুমি করে বলছো। এত কিছু দেখে অবাক তো হবই। অবাক তো হবাই। আচ্ছা, আরেকটু অবাক করে তোমাকে। মানে? তুমি চোখ বন্ধ করো, তারপর মানেটা বুঝতে পারবে। আজব, তোমার মানে বোঝার জন্য চোখ কেন বন্ধ করব? আরে তোমাকে চোখ বন্ধ করতে বলেছি, তুমি করো। আমি বললে তারপর চোখ খুলবে। আয়নের কথা না পারিয়ে মায়ের কথা মেনে চোখ বন্ধ করে। আয়ন চোখ বন্ধ করতে মায়ের কোলে বসে আয়নের হাতে হাত রেখে 4 ঠোঁট এক করে দিল। আয়নের তো মেঘনা চাইতেই বৃষ্টি অবস্থা। আয়নও সায় দিতে থাকে। কিছু সময় পর ছেড়ে দিতেই দুজন হাঁপাতে থাকে। তখন আয়ন বলল, এটা কি হলো? যেটা হবার তাই হয়েছে, আর আমি আমার স্বামীর সাথে করতেছি, তাতে তোর কি? তাও ঠিক। এই বলে আয়ন মায়ের দিকে এগোতে থাকে। মায়া পিছুতে পিছুতে বলে, আয়ান এভাবে এগোচ্ছ কেন? কে শুনে কার কথা? আয়ন মায়ের দিকে এগোচ্ছে আর মায়া পিছুতে পিছুতে সোফার উপর গিয়ে পড়ে। আর নিচু হয়ে মার উপর ভর করে ঘাড়ে মুখ দিতে মায়া চোখ বন্ধ করে আয়নকে জড়িয়ে ধরে। আয়ন মায়ের গলা থেকে আস্তে আস্তে ঠোঁটে কিস করতে লাগলো। মায়াও সায় দেয়। ওদের অফিসে ছোটখাটো একটা বাসর হয়ে গেল। এই কিছুদিন পর বড় আয়োজন করে ওদের বিয়ে হলো। আল্লাহ হাফেজ।